আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজ ১লা ফেব্রুয়ারি। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেছি হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সুরক্ষায় হোমিওপ্যাথি অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থ্যালাসেমিয়া। আপনারা হয়তো সকলেই কম বেশি থ্যালাসেমিয়া সম্পর্কে জানেন যে থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। এই রোগে অক্সিজেনের পরিমাণ, হিমোগ্লোবিনের হার মারাত্মকভাবে কমে যায়। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার তপন বাড়ই, প্রভাষক ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, যুগ্ম মহাসচিব হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি। দর্শক মন্ডলী, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি স্যার। বর্তমানে স্যার প্রচন্ড শীত এবং সকালেও ঘন কুয়াশাও আছে, এর মধ্যেই আর কি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছে। দর্শক মন্ডলী, আমাদের আজকের আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আর দেরি না করে এখনই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখুন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। স্যার, আমাদের আজকের বিষয় থ্যালাসেমিয়া, এর কারণ, লক্ষণ ও চিকিৎসা। তাই স্যার, প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাই যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় থ্যালাসেমিয়া বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নির্বাচন করার জন্য এবং আমাকে সে বিষয়ে কিছু আলোকপাত বা আলোচনা করার জন্য ডেকেছেন। তাই সেই সাথে আজকে যে সমস্ত দর্শক যারা এখন আমাদের লাইভ শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সত্যি কথা বলতে কি, থ্যালাসেমিয়া রোগটি খুব যে অনেক বেশি পুরাতন বা অনেকদিন আগে আবিষ্কৃত হয়েছে বিষয়টি তা নয়, কিন্তু এই রোগটি অনেকদিন যাবতই ছিল এবং বর্তমানে অন্য অন্য রোগের মতো খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে মানব স্বাস্থ্যের জন্য। এবং মানুষের যে রোগগুলি, জটিল জটিল রোগ আছে বর্তমানে, তার মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি, মূলত আমি একটু কোনো জটিলতার মধ্যে যাব না, সহজভাবে যদি বলি তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত একটা রোগ, অর্থাৎ কিনা জিনগত, বংশগত বা এই জিনগত কারণে যে লোহিত কণিকা আছে আমাদের শরীরের মধ্যে, আরবিসি, এই রক্তের লোহিত কণিকার উৎপাদনটা কমে যায়। ফলে হয় কি, এই লোহিত কণিকার একটা অংশ হচ্ছে আবার, বা লোহিত কণিকার মধ্যে একটা বিশেষ একটা কণিকা বা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, যেটা একটা প্রোটিন হিসেবে কাজ করে। তো এই হিমোগ্লোবিনটার তখন হয় কি, এর গঠনগত ত্রুটি হয়, অথবা যেহেতু আরবিসি কমে গেছে সেই কারণে হিমোগ্লোবিনটা কমে যায়। ফলে একটা মারাত্মক টাইপের অ্যানিমিয়ার সৃষ্টি হয়, যা এই অ্যানিমিয়াকে আমরা মূলত বলি থ্যালাসেমিয়া। তবে একটা ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হতে পারে, যেহেতু অ্যানিমিয়াও হিমোগ্লোবিন কমে যাওয়া, আবার থ্যালাসেমিয়াও মারাত্মকভাবে হিমোগ্লোবিন কমে যাওয়া। সেক্ষেত্রে অ্যানিমিয়া বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে অ্যানিমিয়া, রক্তের এই হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক থেকে একটু কমে যাওয়া। সেটা অনেকগুলি কারণে হতে পারে। আপনি ধরেন অরুচির কারণে বা অপুষ্টিজনিত কারণে বা কোনো রোগ ভোগের কারণে, বিভিন্ন কারণে হতে পারে তার কিছুটা হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেল, যেটাকে আমরা অ্যানিমিয়া বলি। তবে অনেকেই আবার বলেন রক্ত স্বল্পতা। এই কথাটা কিন্তু ঠিক না, রক্ত স্বল্প হয় না, একটা উপাদান বা তার একটা কণিকা এটা কমে যেতে পারে। তো যাই হোক, আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে আজকে থ্যালাসেমিয়া হচ্ছে বংশগত বা জিনগত কারণে, যে যদি আপনার
যেটাকে আমরা বলছি যে লোহিত কণিকার পরিমাণই যদি কমে যায়, তাহলে লোহিত কণিকার মধ্যে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটার গঠনগত ত্রুটি দেখা যায়, অথবা হিমোগ্লোবিনের পরিমাণেই মারাত্মকভাবে কমে যায়, ফলে মারাত্মক অ্যানিমিয়ার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলতেছি থ্যালাসেমিয়া। তো আমি একটু এর সাথে জিনিসটা যোগ করতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমি শুরুতেই বলছি যে খুব যে বেশি পুরাতন না যেটা আবিষ্কার হয়েছে, তো সেক্ষেত্রে ডাক্তার এখানে আমরা জিনিসটা পাই যে 1925 সালে যখন এইটা নিয়ে কাজ শুরু করলো ডক্টর টমাস কুলি। এই টমাস কুলি উনি আহ, চিন্তা করলো যে বাচ্চারা যে অকাল মৃত্যু হয় শিশুদের কেন। তো এই জিনিসটা খুঁজতে গিয়ে উনি আবিষ্কার করলেন যে এদের মধ্যে এই যে মারাত্মক অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া নামক একটা রোগ বা একটা সমস্যা আছে, যে কারণে বাচ্চারা আহ, মারা যায় এবং অধিকার একটা মৃত্যু হার এদের। তো ওই সময় যেহেতু টমাস কুলি এটা আবিষ্কার করছেন, ওনার নাম অনুসারে এই জিনিসটার নাম করা হয়েছিল কুলিং অ্যানিমিয়া। এটা একটা পরিচিত ছিল, এখনো এটা কম বেশি অনেকেই জানেন। তো পরবর্তীতে এর নামকরণ করা হয় থ্যালাসেমিয়া। যদিও থ্যালাসেমিয়া শব্দটি একটা গ্রিক শব্দ, থ্যালাস, এই গ্রিক শব্দ থ্যালাস থেকে এই শব্দটার আবির্ভাব। এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলে এই জিনিসটা বেশি হইতো, এই রোগটা ওই সময়। তো ওইখান থেকে পর্যায়ক্রমে এখন সারা বিশ্বময় ছড়িয়েছে। ইভেন আমাদের দেশেও এর অনেক মানে মারাত্মক একটা প্রভাব আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে জরিপ, সেই জরিপ মতে মোটামুটি 7% লোকেরা যে এরকম আক্রান্ত হয়, কারো মধ্যে সিমটম থাকে আবার কারোর মধ্যে থাকে না, উভয় মিলেই প্রায় 7%। এবং এই থ্যালাসেমিয়া যারা বাহক বা সরাসরি বিভিন্ন সিমটমে আক্রান্ত, তো এ- এদের মধ্যে যে আবার বৈবাহিক সূত্র বা বিবাহ বন্ধনের আবদ্ধ হচ্ছে, এই কারণে প্রায় বছরে আপনার 7,000 থ্যালাসেমিয়া শিশু জন্মগ্রহণ করতেছে আমাদের দেশে। ফলে একটা মারাত্মক রোগ, আমরা এ থেকে বুঝতেই পারছি যে বর্তমান বিভিন্ন রোগের মধ্যে এটা একটা অন্যতম একটা মারাত্মক রোগ। তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত সুন্দরভাবে থ্যালাসেমিয়ার সংজ্ঞা। স্যার, এখন আমরা আপনার নিকট জানতে চাইবো যে এই যে যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়ার কত প্রকার, এর প্রকারভেদ সম্পর্কে যদি আমাদের বলতেন। তো যাই হোক, ধন্যবাদ। থ্যালাসেমিয়ার প্রকারভেদ বিভিন্নভাবে এর প্রকারভেদ করা হয়েছে। তো মোটামুটি আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর, একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। এই দুই ভাগে ভাগ করতে পারি। তো থ্যালাসেমিয়া মাইনর যে সমস্যা, সেটা হচ্ছে যদি আরবিসি, যেটাকে আমরা রক্তের লোহিত কণিকা বলি, এই কণিকার যদি উৎপাদন কমে যায়, তাহলে অনেক সময় আছে যে এই কমে যাওয়ার কারণে, মানে এটা মারাত্মকভাবে যেহেতু কমে না অনেকের ক্ষেত্রেই, সেক্ষেত্রে মারাত্মক কোনো শারীরিক ক্ষতিও তার হয় না। ফলে তেমন কোনো লক্ষণ বা জটিলতার সৃষ্টি হয় না। এটাকে আমরা বলি মাইনর। যে থ্যালাসেমিয়া হইলো সেটা মাইনর বা সিভিয়ার পর্যায়ে না। কিন্তু উনি থ্যালাসেমিয়ার বাহক, ওনার মধ্যে থ্যালাসেমিয়া আছে, বাট সিমটম ওরকম প্রকাশ পায় নাই, যেমনটি আমরা দেখি আপনার আহ ইয়ার ক্ষেত্রে, হেপাটাইটিসের ক্ষেত্রে, যে অনেক সময় তার হেপাটাইটিস আছে কিন্তু সেটা ইনএক্টিভ বা সুপ্ত অবস্থায়, যেটা আমরা বলি কোনো সিমটম নাই। এরকম থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে উনি যিনি এই যে থ্যালাসেমিয়ার বাহক, তো উনি যদি ধরেন যাদের থ্যালাসেমিয়া নাই, বা এরকম যদি কোনো ব্যক্তির সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের যদি সন্তান জন্ম নেয়, সেক্ষেত্রে সে সেই সন্তানও বাহক হতে পারে, কিন্তু সেটা মারাত্মক কোনো বা জটিলতার পর্যায়ে নাও যেতে পারে। অর্থাৎ কিনা মাইনর যদি হয় সেটা মাইনর পর্যায়ে থাকে। সেক্ষেত্রে কেবল বাবা অথবা মা যদি কোনো একজন হয়তো বা থ্যালাসেমিয়া আক্রান্ত আর একজন থ্যালাসেমিয়া আক্রান্ত নয়, সেক্ষেত্রে মেজরের মধ্যে থাকে। এর মূল কথা হচ্ছে যেখানে তারা থ্যালাসেমিয়া আক্রান্ত বা সে ব্যক্তি থ্যালাসেমিয়া আক্রান্ত, বাট তেমন কোনো সিমটম বা জটিলতা তার মধ্যে নাই। আর মেজর যদি আমরা যাই বা এই ভাগ আলোচনা করি, সেক্ষেত্রে আমরা যেটা জিনিস দেখতে পাই যে বাবা মা দুজনেই যদি থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত হয়, আহ, বা যদি দুজনেই বাহক হয়, সেক্ষেত্রে তার মধ্যে যে তাদের যে সন্তান আসে, সে অনাগত সন্তান, সে তার মধ্যে থ্যালাসেমিয়ার রোগ থাকে এবং তারা খুব অল্প বয়সে লক্ষণ সৃষ্টি হয় এবং সেটা মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে। এবং বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। তো এটা মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মাইনর। ধন্যবাদ স্যার।
স্যার এই যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়া কাদের বেশি হয় যদি আপনি একটু বলতেন কাইন্ড। আচ্ছা, অলরেডি শ্রেণীবিভাগ এবং কারণের মধ্যে শ্রেণীবিভাগের মধ্যে চলে আসছে। তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে বাবা মা উভয়ের যদি থ্যালাসেমিয়া থাকে, তাহলে সেখানে আপনার ধরে নিতে হবে যে তার যে সন্তান, সে সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। এবং যদি দুজনার থ্যালাসেমিয়া নাও থাকে, বাবা মা দুজনের মধ্যে একজনও যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, সেক্ষেত্রে সন্তানের আপনার ইয়া থাকতে থ্যালাসেমিয়া হতে পারে, হয়তো সিমটম প্রকাশ না পেলেও সে বাহক হিসেবে থাকতে পারে বা লক্ষণ প্রকাশ পেতে পারে। মূলত কথা হচ্ছে যাদের বংশে থ্যালাসেমিয়া রোগ আছে এবং সেই বংশের জন্মগ্রহণকারী যে ব্যক্তির থ্যালাসেমিয়া আছে, সেই থ্যালাসেমিয়া আক্রান্ত সেই পিতা বা থ্যালাসেমিয়া যদি মাতা থাকে, তাদের গর্ভস্থ যে সন্তান, তিনি মূলত থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে সব ক্ষেত্রে একদম কনফার্ম হবেই যে সেটা বলা যাবে না, কারণ মেডিকেলে একদম সব ক্ষেত্রে কনফার্ম বলাটা ঠিকও না, একটু ইয়া থাকে, গ্যাপ থাকে এই আর কি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার এই যে যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়া মূলত কি কি কারণে হয়ে থাকে যদি দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আমরা জানি পৃথিবীর কোনো কিছুই কারণ ছাড়া হয় না, সবকিছুর মূলে একটা কারণ থাকে। কাজেই এই থ্যালাসেমিয়ার মধ্যে অনেকগুলি কারণ আছে। তবে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে আমরা হ্যানিম্যান যখন প্রথমে হোমিওপ্যাথি আবিষ্কার করেন এবং তিনি যখন সে ক্রনিক ডিজিজ আবিষ্কার করেন বা লিখেন, তখন উনি দেখলেন যে বংশগত কিছু আহ, আহ, রোগ আছে যেগুলি বংশ পরস্পরে চলতে থাকে, যাকে উনি মায়াজমেটিক ডিজিজ বা রোগ হিসেবে আখ্যায়িত করেন। ঠিক থ্যালাসেমিয়াও কিন্তু সে বংশগত রোগ। পরবর্তীতে সেই 1905 সালে যখন সেটাকে দেখা গেল যে 1925 সালে যে এটা বংশগত ভাবে হচ্ছে। তো সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমি যে জিনিসটা বলবো যে একটা মায়াজমেটিক রোগ, বা আমরা বলবো এটা মায়াজমেটিক রোগ। এবং এই রোগের পিছনে হ্যানিম্যানের সৃষ্টি যে মায়াজম, সেই মায়াজমের মধ্যে সোরা এবং সিপিলিটিক, এই দুইটা মায়াজম খুব বেশি এখানে জড়িত। এই জন্য আমরা এক কথায় বলতে পারি টিউবারকুলার মায়াজম। কিন্তু সোরা এবং সিপিলিটিকের প্রাদুর্ভাব বেশি থাকে। আর অন্যান্য চিকিৎসা পদ্ধতির ভাষায় বা আমরা চিকিৎসা অনুযায়ী যদি বলি, চিকিৎসক হিসেবে যদি বলি, সেক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনার বংশগত ভাবে বা জিনগত কারণে হয়। বাবা মা দুজনেই যদি থ্যালাসেমিয়া হয় বা কোনো একজন যদি থ্যালাসেমিয়া আক্রান্ত থাকে, তাহলে তার বংশগত যে শিশু আসতেছে তারও কিন্তু এই থ্যালাসেমিয়া হবে। সেখানে কমন একটা জিনিস আমরা বলতে পারি, যেহেতু আমরা বংশ পরস্পরায় বাবা মা বা বংশের যেমন সম্পত্তি পাই, জায়গা জমি পাই, ঠিক এই বংশগত ভাবে আমরা কিন্তু আমাদের যে পূর্বপুরুষ আছে তাদের যে পর্যায়ক্রমে তারা যে রোগ দ্বারা ভুগছিলেন, যেমন সেক্ষেত্রে হতে পারে পাইলস, সেক্ষেত্রে হতে পারে হার্টের কোনো সমস্যা, হতে পারে শ্বাসকষ্ট, হতে পারে তাদের কোনো যক্ষার যে সমস্যা থাকে, অর্থাৎ কিনা এই যে বড় বড় ডিজিজ গুলি নিয়ে যে আমাদের যে পূর্বপুরুষরা আক্রান্ত ছিল বা তারা যে মারা যাচ্ছে বা মারা গেছে, তো এর একটা প্রভাব কিন্তু আমরাও পেয়ে থাকি বংশগত ভাবে, যেটা হ্যানিম্যান সেই মাজমেটিক যে ব্যাখ্যা দিচ্ছেন বা সূত্র বলে গেছেন সেই অনুযায়ী। ফলে এটা জিন বা বংশগত ভাবে এই রোগের এক মূল কারণ। আর যদি প্যাথোলজিক্যাল দিক থেকে আমরা বলি বা ফিজিওলজিক্যাল দিক থেকে বলি, সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে রক্তের যে লোহিত কণিকা আছে, সেই লোহিত কণিকা যদি দ্রুত ভেঙে যায়, যেমন 120 দিনে নর্মালি ভেঙে যাওয়ার কথা, তো সেক্ষেত্রে আরো আগে সেটা ভেঙে যায় সে আমাদের বংশগত সেই ত্রুটির কারণে, তাহলে আহ, এই যে আরবিসির একটা উপাদান যে হিমোগ্লোবিন, সেও কিন্তু আর দ্রুত তৈরি হতে পারে না, রিকভারি দিতে পারে না। আবার হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন সরবরাহ করা। ফলে সে বডির বিভিন্ন সেল এবং সে যে বন মেরু বিভিন্ন অর্গানে যে তার যে অক্সিজেন সরবরাহ করে তাকে অ্যাক্টিভ রাখা, সেটাও করতে পারে না। ফলে ওই সমস্ত অর্গানগুলো ফুলফিল কাজ করতে পারে না। ফলে যেহেতু আরবি ভেঙে গেল, হিমোগ্লোবিনের ত্রুটি হলো বা হিমোগ্লোবিন কম উৎপাদন হলো, এর কারণে এই সিভিয়ার বা মারাত্মক টাইপের এনিমিয়ার সৃষ্টি হয়, এই অথবা থ্যালাসেমিয়ার সৃষ্টি হয়। আর যদি অন্যভাবে একটু আমরা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে বলতে পারি রক্তের হিমোগ্লোবিনে যে 4 জোড়া যে জিনের মধ্যে
আলফা, বিটা, ডেল্টা, গামা, এই যে চেন থাকে, এর কোন একটা চেনের যদি আপনার ঘাটতি হয় তাহলে আপনার থ্যালাসেমিয়ার সৃষ্টি হতে পারে। জি স্যার, ধন্যবাদ স্যার। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সুরক্ষায় হোমিওপ্যাথি অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় থ্যালাসেমিয়া। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে এখনই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখুন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর আমরা একটা সুসংবাদ জানতে পেয়েছি যে আপনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আপনার লেখা প্রথম বই সম্পর্কে যদি আমাদের এবং আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ আপনাকে। আহ, আহ, আমি ভালো সংবাদই সংবাদেই। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমি মূলত আমার জীবনের লক্ষ্য ছিল প্রথমেই অর্গাননকে আপনার প্রায়োরিটি দিয়ে অর্গানন ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা করা। এইটাকে এস্টাবলিশ করার জন্য আমি মূলত অর্গান অফ মেডিসিন বইটাকে হাতে নেই, এবং অর্গান অফ মেডিসিনের মূল কথা নামক একটা বই আমার লেখা সম্পন্ন হয়েছে, এখন প্রকাশকের ইয়াতে প্রকাশনার অপেক্ষায় আছে। এখানে মূলত আমি প্রথমে যে কাজটা করছি, এখানে আপনার সূচিপত্রের জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন, যেমন রোগ, একক মাত্রা বা একাধিক ঔষধ দেওয়া যাবে না, এবং সূক্ষ্ম মাত্রা, এই সমস্ত বিষয়গুলি আমি আলাদা সূত্র করে সূত্রগুলিকে একসাথে বা অনুচ্ছেদ বা পাদকে একসাথে নিয়ে আসছি আলাদা আলাদা করে, যেন কোনো একটা একজন ছাত্র বা শিক্ষক বা চিকিৎসক যেন ওই টপিকসটা খুব দ্রুত সূত্র হিসেবে খুঁজে পায়। এবং অর্গানের প্রথমেই যে জিনিসটা করা আছে সেটা হচ্ছে মাত্রা কি, হোমিওপ্যাথি মানে কি, একক ঔষধ কি, দ্বিতীয় ব্যবস্থাপত্রে সংক্ষিপ্ত ভাবে সংজ্ঞা দেওয়া আছে, যেন এগুলি সে বুঝে দেন অর্গানন পড়ার জন্য সে আগ্রহী হয় বা অর্গাননটা পড়তে যায়, তাহলে সে অর্গানের বিষয়গুলি ভালো করে বুঝবে। এরকম একটা বিষয় আমি দিচ্ছি। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, অনেকে যেমন বলেন যে সকল রোগীর ক্ষেত্রে একটা ওষুধ দেওয়া লাগবে, এটা কিন্তু ঠিক না, এটা অর্গানের কোথাও বলা নেই। এর কিছু ভ্রান্ত কথা আছে, অর্গানের ভুল ব্যাখ্যা আছে, এগুলো আমি মানে শেষে একটা অংশ রাখছি যেখানে আমি এর ব্যাখ্যা বা দিলাম, যেটা অর্গানের কোথাও বলা নাই, কিন্তু এটা মানুষের অতি যে কট্টরপন্থী যারা আছে এরকম কিছু বিষয় আছে। তো এরকম কিছু বিষয় ব্যাখ্যা আমি শেষে দিয়ে দিয়েছি অর্গানের আলোকেই। তো আমি আশা করতেছি এটা সবার জন্য উপকার হবে, এবং যে অনুচ্ছেদ এবং পাদটিকা তার সংক্ষিপ্ত রূপটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি এবং ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করছি যেন সহজেই বোঝা যায়। ধন্যবাদ স্যার। আশা করি আপনার এই বইটা থেকে আমরা যারা অনেকেই অর্গানন বুঝি না এদের জন্য আশা করি খুব উপকার হবে। আপনাকে সাধুবাদ জানাই আপনার এই বইয়ের লেখা শুরু করার জন্য। স্যার, এখন আমরা আপনার কাছে জানতে চাইবো এই থ্যালাসেমিয়া আক্রান্ত একজন রোগী কি কি লক্ষণ বা চিহ্ন সমূহ আমরা দেখতে পাইবো, যদি সে সম্পর্কে আমাদের বলবেন। ধন্যবাদ আপনাকে। থ্যালাসেমিয়া যেহেতু দুটো পার্ট, একটা হচ্ছে মাইনর এবং মেজর। মাইনরে তো আমরা খুব একটা সিমটম পাবো না, কিন্তু প্যাথোলজিক্যাল টেস্ট করলে তার মধ্যে বোঝা যাবে যে তার মধ্যে থ্যালাসেমিয়া আছে, বাট কোনো সিমটম এরকম ভাবে তাকে, দেখা যায় না। কিন্তু মেজরের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে লক্ষণ বা চিহ্নগুলি আছে, এইটা একটা বাচ্চা, সে তো মায়ের গর্ভে থাকা অবস্থায় এই সমস্যাটা নিয়ে আসে, এবং এই লক্ষণ প্রকাশ পায় সাধারণত 1 থেকে 3 বছরের মধ্যেই ম্যাক্সিমাম লক্ষণ প্রকাশ পায়। আর এই রোগের প্রধান লক্ষণই যেহেতু অ্যানিমিয়া, সেক্ষেত্রে অ্যানিমিয়া একটা সিমটম তার মধ্যে থাকবে। তো সেই অ্যানিমিয়াটা যদি আমরা এখানে চিহ্ন আকারে পেতে যাই, তাহলে অ্যাজ ইউজুয়াল একটা ডাক্তার হিসেবে আমরা সাধারণত চোখ দেখে, আবার নখ দেখেও আমরা একটা ধারণা নিতে পারি। এরপরে প্যাথোলজিক্যাল টেস্ট তো আছে, সেটা পরের বিষয়। আহ, এছাড়া প্যাথোলজিক্যাল বিষয়ে যদি আমরা যাই, তাহলে আমরা তার মধ্যে যে জিনিস দেখতে পাবো যে আরবিসিটা খুব দ্রুত ভেঙে গেছে, ফলে তার মধ্যে আরেকটা জিনিসটা হয় যে জন্ডিস দেখা যায়, তার স্কিনটা হলদে টাইপের হয়ে যায়, এবং হিমোলাইটিক একটা জন্ডিসের ভাব তার মধ্যে থাকে, শরীর দুর্বল থাকে, এবং তার মধ্যে ক্ষুধা মন্দা থাকে। আর শরীর দুর্বল থাকার যে অন্যতম কারণ সেটা তো ওই রক্তের কারণে, যেহেতু রক্তের হিমোগ্লোবিনটা ওইভাবে উৎপাদন হয় না এবং অনুচুপিটা ভেঙে গেছে, ফলে তার মধ্যে একটা দুর্বলতা সবসময় জন্য কাজ করে। এছাড়া তার মধ্যে একটা খিটখিটে ভাব চলে আসে, এবং
তার শরীরের মধ্যে কখনো কখনো কোথাও কোথাও কালচে টাইপের একটা দাগ থাকতে পারে, হয়তো কালচে টাইপের মাঝে মাঝে দাগ চলে আসে, এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি হয় না, তার বৃদ্ধিতে বা তার গ্রোথে সমস্যা হয়, তার স্বাভাবিক বৃদ্ধি হতে অনেকটা সমস্যা হয়। প্লীহা তার বড় হয়ে যায়, লিভারটা একটু বড় হয়ে যায়, হার্টের সমস্যা হয়, এবং তার যে হাড়, যেহেতু বোন মেরু থেকে রক্তের তৈরি হয়, রক্ত তৈরি হয় এবং ইফেক্টটা গিয়ে সেই বোন মেরুর মধ্যেই পড়ে, ফলে এই যে বোন বা হাড়, এখানে গঠনগত বিকৃতির সৃষ্টি হয়, এবং শিশু অস্থিরতা এটা কমে আসে, অনেকটা নিস্তেজ হয়ে যায় তার, আহ, এবং তার যে মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়, যেহেতু এনিমিয়া, এনিমিয়া হলে মুখমণ্ডল একটু ফ্যাকাশে হবে, এই ধরনের একটা সিমটম তার মধ্যে দেখা যায়। চোয়ালের যে হাড়, হাড়ের বিকৃতি দেখা যায়, এবং তলপেট একটু ফুলে যায় বা বৃদ্ধি পায়, তার প্রস্রাবটা একটু গাঢ় হয়ে যায়, মানে ঘন। এটা কিন্তু বারে ঘন হয় না, বাট যখন যে প্রস্রাব করবে প্রস্রাবটা ঘন টাইপের হবে, একদম নর্মালি যে একটু পানির মতো বা এই টাইপের যে হওয়ার কথা ছিল সেটা হয় না। এই একটা মানে এই ধরনের কিছু সিমটম তার মধ্যে সতত থাকে, এবং আস্তে আস্তে রোগী খুব শীর্ণকায় হয়ে যেতে পারে দীর্ঘদিন যদি এই রোগটা হয়। এবং সেই ক্ষেত্রে তার মধ্যে আরো কিছু লক্ষণ আসে, যেটা হচ্ছে আয়রন টাইপ, মানে বৃদ্ধিজনিত বা আয়রন হাইপারের জন্য তার কিছু সমস্যা হয়, কারণ তার যেহেতু বারবার রক্ত দেওয়া লাগে, এই কারণে তার আয়রনের তো আর ঘাটতি হচ্ছে না, ফলে আয়রনের জনিত কিছু শারীরিক সমস্যা হয়। এটা গিয়ে আপনার সেই লিভারে আয়রন জমে বা অন্যান্য অর্গানের যে বিকৃতি উম, সৃষ্টি হয়। তো এরকম কিছু লক্ষণ, এটার জন্য যে অনেক বেশি লক্ষণ থাকে তা না, তো একটা পর্যায়ে তার ক্ষুধাহীনতা, শরীর দুর্বলতা বা অস্থিরতা, এই সমস্ত কারণে, আহ, অরুচির কারণে সে অনেক সময় দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যেতে পারে, এবং শীর্ণকায় হয়ে যায়, এরকম টাইপের সমস্যা সাধারণত আমরা দেখি বা সিমটম গুলি পাই। জি স্যার, ধন্যবাদ স্যার। দর্শক মন্ডলী, আমরা আমাদের হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির সোমবারে লাইভ অনুষ্ঠান এখন থেকে মাসে 4বারের পরিবর্তে 2বারে শুরু করতে যাচ্ছি, যে প্রতি মাসের প্রথম সোমবার এবং তৃতীয় সোমবারে অনুষ্ঠান হবে। আশা করি আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আমাদের পেজে সংযুক্ত হন এবং আমাদের লাইভ অনুষ্ঠানগুলো উপভোগ করতে থাকুন। আপনারা এতদিন আমাদের লাইভ অনুষ্ঠানগুলো আমাদের গ্রুপে দেখে আসছেন, এখন থেকে আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে পেজে শুরু করেছি, তাই আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠান লাইক দিয়ে আমাদের পেজে সংযুক্ত হতে পারবেন। এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। স্যার, এই থ্যালাসেমিয়ায় আক্রান্ত একজন রোগী, সেই আমরা তার যে লক্ষণ সমূহ দেখে চিনতে পারবো যে সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত, কিন্তু এটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের কি কি প্যাথোলজিক্যাল টেস্টের প্রয়োজন আছে সে সম্পর্কে যদি আমাদের বলেন। স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো দর্শক মন্ডলী, আমাদের স্যারের সম্ভবত এই পরীক্ষা নিরীক্ষার কথা বলছেন, তো সেই আলোকে আমরা যে জিনিসটা করতে পারি, যেহেতু ব্লাডের একটা রোগ, তো ফলে এটা ব্লাড টেস্টে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ব্লাড টেস্টে করতে হবে। সেক্ষেত্রে আমরা কমন এবং সবচেয়ে প্রথম যে টেস্টটা দিতে পারি, সিবিসি। এই সিবিসি অর্থাৎ কিনা কমপ্লিট ব্লাড কাউন্ট, এই টেস্টটা দিলে এখানে আমরা যে লোহিত রক্তকণিকা যেটা আমরা পাই, সেটা একটা ধারণা আমরা এখানে পেয়ে যাব, যে কেমন নর্মাল নাকি অ্যাবনর্মাল আছে, তো সেটা আমরা দেখতে পাবো। তবে অনেকের মধ্যে যেটা হয় এজ এ হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে, যে তারা টেস্ট দিতে অনাগ্রহ, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা ট্রিটমেন্ট করব সিমটমের, কিন্তু গতানুগতিক বা ধারার কারণে বা আধুনিক একটা ট্রিটমেন্ট, যেখানে আমাদের কনফার্মেশন একটা বিষয় থাকে, ডায়াগনোসিস, কনফার্ম ডায়াগনোসিস একটা বিষয় থাকে, সেজন্য কিছু টেস্ট আমরা দিতেই পারি এবং দেওয়াটা আমাদের উচিত। সেই জন্য আমরা সিবিসি দিতে পারি, এবং সেখানে আমরা এরপরে আমরা যেটা দিতে পারি, যদি দেই শুধু HB% বা হিমোগ্লোবিন একটা টেস্ট দিতে পারি, যে হিমোগ্লোবিনটা তার মারাত্মকভাবে কমে গেল কিনা। যেমন সেখানে হয়তোবা
আপনার 6 বা 7 বা 8% নেমে আসতে পারে, ফলে খুব দ্রুত রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। ফলে আমরা যতই সিমটমের চিকিৎসা করি, সেক্ষেত্রে যদি টেস্ট আমরা না দেই এবং তার যদি খুব মারাত্মক পর্যায়ে এনিমিয়া সৃষ্টি হয়ে যায়, তাহলে রোগী কিন্তু মারাও যেতে পারে। ফলে আমাদের অবশ্যই টেস্ট দিতে হবে। যদি সেখানে 12-13 বা থাকে বা 11-10 এই লেভেলে যদি থাকে, 10% যদি লেভেলের থাকে হিমোগ্লোবিন, তাহলে তো সেখানে রক্ত দেওয়ার প্রশ্ন আসে না। কিন্তু 7, 8 বা 6 এরকম টাইপের হয়ে গেলে অবশ্যই রক্ত দিতে হবে তাকে। তো এই টেস্ট গুলো আমাদের দরকার আছে। এছাড়া তার সিরাম বিলিরুবিনটা বেড়ে যাবে, যে জন্ডিসের একটা ভাব তার মধ্যে চলে আসবে, এই জন্য সিরাম বিলিরুবিনটা তার মধ্যে বেড়ে যাবে। এবং বোন মেরু পরীক্ষা আমরা করতে পারি। সেক্ষেত্রে এরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া এই টেস্টটা করলে আমরা বুঝতে পারবো তার মধ্যে থ্যালাসেমিয়ার কি অবস্থা। এবং আরেকটা টেস্ট আমরা করতে পারি, যদি আমরা জেনে যাই যে বাবা মা দুজনেই বাহক বা বাবা মা দুজনেই থ্যালাসেমিয়ার সিমটম আছে, সেক্ষেত্রে মায়ের গর্ভে যখন তার সেই বাচ্চা থাকলো, সে গর্ভাবস্থায় অ্যামিনিওটিক যে ফ্লুইড, সেই ফ্লুইড পরীক্ষা করে আমরা কিন্তু জানতে পারি যে বাচ্চার থ্যালাসেমিয়া কি পজিটিভ বা নেগেটিভ। এই জিনিসটা কিন্তু আমরা ওখান থেকে বুঝতে পারি, এবং সেভাবে প্রিপারেশন নিয়ে, আর্লি প্রিপারেশন নিয়ে কিন্তু ট্রিটমেন্ট করা যায়। আবার এজ এ হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমরা যেহেতু গর্ভাবস্থায় মাইজমেটিক ট্রিটমেন্ট করে থাকি, ফলে আমরা তার কিছু সমসাময়িক যে সিমটম গুলি আছে, সেই সিমটম এবং তার বংশগত যে সিমটম গুলি আছে মায়ের, বা যে সমস্ত ডিজিজ গুলি আমরা পাবো, তো সেই মাইজমেটিক সিমটম ধরে এবং তার তাৎক্ষণিক প্রকাশিত লক্ষণ ধরে কিন্তু কিছু ট্রিটমেন্ট আমরা সেখানে করতে পারি। ফলে আমাদের এই সমস্ত টেস্ট বা যদি আমরা দিই, কনফার্ম হওয়ার পরে আমরা চিকিৎসা করাটাই ভালো হবে, এবং সেটাই যুক্তিযুক্ত এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটা আমাদের উচিত। আবার ধরেন সে সুস্থ হলো কিনা, আপনি যখন ট্রিটমেন্ট শুরু করলেন একটা পর্যায়ে, তারপর তার হিমোগ্লোবিনটা বাড়তেছে কিনা নাকি কমতেছে, এটাও দেখার দরকার। এবং সে দীর্ঘদিন উইদাউট, যেহেতু এটা প্রথমে একটু হিমোগ্লোবিন কম থাকে, আমাদের কাছে যখন পেশেন্ট চলে আসে তখন এরা কিন্তু সাধারণত রক্ত দেয়, ব্লাড ট্রান্সফিউশন করে। তো এই যে রক্ত দেওয়া অবস্থায় তারা আসে, হঠাৎ করে তো আমি রক্ত বন্ধ করে দিতে পারি না যে আপনি আর দিবেন না। তো তাকে এই টেস্ট করে একটা লেভেলে যখন আমি দেখতেছি তার হিমোগ্লোবিন, তখন কিন্তু তাকে রক্ত ওটা বন্ধ করে দিতে পারি। আবার যদি দেখি যে না, মাঝে মাঝে রক্ত যে ব্লাড টেস্ট করার মাধ্যমে যে রক্ত না দিয়েও সে বেশ কিছুদিন বা দীর্ঘদিন ভালো আছে, তার মানে সে আস্তে আস্তে সুস্থ হচ্ছে। ফলে আপনি যখন এভাবে অনেক দীর্ঘদিন পর্যন্ত তার আর রক্ত দেওয়া লাগতেছে না, একটা পর্যায়ে তার আমরা ধরে নিতে পারি আর রক্ত আহ, দরকার নাই, শুধু অবজারভেশনে রাখলেই হবে। তো ফলে সে যে আরোগ্য হলো সেটা আমরা নিশ্চিত হতে পারি। যে যেখানে সে আগে ঘন ঘন রক্ত দিত, মাসে দিত বা 15 দিনে পরে দিত বা 2 মাস 3 মাস পরে দিত, সেখানে 6 মাস 1 বছর বা 2 বছর তার ব্লাডই লাগতেছে না। তার মানে সে মোটামুটি সুস্থ পর্যায়ে বা সুস্থ মানে সুস্থ পথে বা সে সুস্থ, এরকম একটা কনফার্মেশন আমরা দিতে পারি। তো এই জন্য আমাদের টেস্ট গুলি খুব গুরুত্বপূর্ণ এবং টেস্ট গুলো আমরা দিব। ধন্যবাদ স্যার। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সুরক্ষায় হোমিওপ্যাথি অনুষ্ঠান। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় সোমবার রাত 9:30টায় আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠিত হবে। আপনারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য এখনই আমাদের পেজে জয়েন করুন। আমাদের পেজে জয়েন করতে হলে আপনারা সবাই জানেন ফেসবুক ব্যবহার সম্পর্কে। পেজে জয়েন করতে হলে পেজে লাইক দিয়েই পেজে আপনি জয়েন করতে পারেন। ধন্যবাদ স্যার আপনার সুন্দর শোনার জন্য। দর্শক মন্ডলী, আপনারা আমাদেরকে যে যে প্রশ্ন করতে চান আমাদের আজকের আলোচ্য বিষয় নিয়ে, আপনারা প্রশ্ন করতে থাকুন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনাদের প্রশ্ন আন্তরিকভাবে চেষ্টা করব। ধন্যবাদ স্যার। এই থ্যালাসেমিয়ায় আপনি এখন যদি আমাদের এই থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা মানে সুন্দর একটা সময়, সুন্দর একটা প্রশ্ন করছেন। কারণ থ্যালাসেমিয়া এমনই একটা রোগ, এটা কিন্তু মূলত প্রতিকারের থেকে প্রতিরোধ করাটা জরুরি। কারণ আমরা যদি সচেতন হই এবং কি কি কারণে রোগটা হয় এটা যদি আইডেন্টিফাই আমরা করি এবং সেইভাবে যদি আমরা টেস্ট বা সামাজিক সচেতনতার মধ্যে থাকি, তাহলে কিন্তু আমাদের এখানে চিকিৎসার খুব একটা প্রয়োজন হয় না।
এবং আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি, এবং আহ, নতুন প্রজন্ম যারা আসতেছে তাদেরকে আমরা সুস্থ রাখতে পারি। ফলে একটা এই সুস্থ প্রজন্ম দ্বারা, সুস্থ শিশু দ্বারা আমরা সুস্থ জাতি উপর দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের আমরা যে রোগ যে আহ, প্রতিকার করব, বা সেই প্রতিকারের থেকে আমরা প্রতিরোধের দিকে বেশি নজর দিব। তারপরেও যখন আমাদের কাছে রুগী আসবে, সাধারণত মানুষ সেটা টেস্ট করার পরে ব্লাড দেওয়া অবস্থায়, যে কথাটা আমি আগেই বললাম, থ্যালাসিমিয়া আক্রান্ত হয়ে আসে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব শুরুতেই, তার যে ব্লাড যে যে পরিসঞ্চালনা করতো, বা সে যে ব্লাড নিত, রুগীকে যে ব্লাড দেওয়া হতো, সেই জায়গাটা আমরা যেন বন্ধ না করি। রুগীকে যে ব্লাড দেওয়া হচ্ছে সে ব্লাড দেওয়া হবে, এবং সেই সাথে আমরা সিমটম নিয়ে এবং সেই প্যাথোলজিক্যাল ট্রিটমেন্টের মানে টেস্টের মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে কনফার্ম হয়ে আমরা আহ, তার জন্য ওষুধ নির্বাচন করব। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমরা কিছু গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এখানে নিতে পারি। যেমন বংশগত মাজমেটিক কারণ, তেমনি আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে মানুষ যে অনেক বিভিন্নভাবে কষ্ট পায়, মানসিক আঘাত পায়। এই কষ্ট আঘাত থেকে কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার এই যে ফিজিওলজিক্যাল এই রোগটা, কিন্তু মূল জায়গাটাকে আপনাকে বুঝতে হবে যে ফিজিওলজিক্যাল যে ফিজিওলজিক্যাল যে একটা চেঞ্জ, এই ফিজিওলজিক্যাল যে একটা অ্যাবনর্মালিটি, অথবা যে ফিজিওলজিক্যাল যে ফাংশনাল যে একটা ডিজ অর্ডার, সেই ডিজ অর্ডারের জায়গাটা কিন্তু এই জন্যই থ্যালাসেমিয়ার সৃষ্টি। ফলে এখানে আমরা জিনিসটা জানি যে আমাদের শরিক মায়াজম যে কাজ করে, যে ফিজিওলজিক্যাল ডিজ অর্ডার বা বিকৃতির বা বিশৃঙ্খলার সৃষ্টি করে। তো এখানে মাজমেটিক যেমন আমরা ট্রিটমেন্ট দিব, এটা আমাদের খুব ভালো ইফেক্টিভ ট্রিটমেন্ট হয়। অনেক হয়তো হোমিওপ্যাথি বলতে নাক ছিটকায়, বা তারা বলে যে যার নাই কোনো গতি সে করে, হোমিওপ্যাথির বিভিন্ন অপপ্রচার আছে। এটা বুঝতে হবে যারা এই কথাটা বলে তারা হোমিওপ্যাথিক আদৌ বুঝে না। এবং একটা লোককে কমেন্ট করতে গেলে তাকে সে যে বিষয়টা সম্পর্কে কমেন্ট করছে সে বিষয়কে বুঝতে হবে যে সেটা আগে সে জানে কিনা বা আমি জানি কিনা, দেন আমাকে কমেন্ট করতে হবে। আমি পজিটিভ নেগেটিভ যে কমেন্টই করি, এটা তারা জানে না, বুঝে না, এই কারণে। কারণ এই শত শত বছর যাবত যেহেতু হোমিওপ্যাথিক চলে আসছে, তার মানে এটা যদি ভালো ইফেক্টিভ না হতো তো চলে আসতো না। এবং এই ট্রিটমেন্ট ধারাটা কিন্তু সেজন্য ইফেক্টিভ এবং কার্যকরী সারা ওয়ার্ল্ডেই। তো যাই হোক, এখানে আমরা মাইজমেটিক ট্রিটমেন্টটাকে বেশি প্রায়োরিটি দেবো। এবং কারণ অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতে পাই, যে যে অনেক সময় সে মানসিক আঘাত পায়, বা তার ছোটবেলায় অনেক সময় যে তার ফ্যামিলিগত কিছু ক্রাইসিস সমস্যা হয়, এখান থেকে হঠাৎ করে কিন্তু তার এই রক্তের যে একটা যে বিশৃঙ্খলা, ফিজিওলজিক্যাল চেইনের যে ত্রুটি, এটা কিন্তু সৃষ্টি হতে পারে। ফলে ওই সমস্ত কারণ ধরে বা বংশগত কারণ ধরে, বর্তমান সিমটম ধরে যদি আপনি ট্রিটমেন্ট দিতে পারেন, তাহলে খুব দ্রুত কিন্তু রুগীটা রিকভারি করবে এবং একটা পর্যায়ে সুস্থ হয়ে যায়। যদি সে মারাত্মক টাইপের সিভিয়ার পর্যায়ে না চলে যায়, তাহলে আরোগ্য সম্ভব। এবং হোমিওপ্যাথি দ্বারা থ্যালাসেমিয়া রোগী আরোগ্য হয়, এটা আমাদের আমরা আহ, অনেকে এগুলি দেখছি বা আমরা জানি, এবং আমাদের হাতে ওগুলি হচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রচলিত যে কিছু চিকিৎসা আছে সেগুলো একটু বলে নেই। সেটা হচ্ছে বোন মেরু ট্রান্সপ্লান্ট করতেছে বা তারা করে, একটু একটু আমরা দেখি। এছাড়া জিন রিপ্লেসমেন্ট ট্রিটমেন্ট আছে। এরকম অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, কিন্তু সেটা যে একদম যে 100% রিকভারি করে এটাও বিষয় না। হয়তোবা তাদের যে ব্লাড যে নিত পেশেন্ট, সেটা অনেক সময় কমে যায়। যেখানে 15 দিনে নিত সেখানে 1 মাস পরে নিতেছে বা 2 মাস পরে নিতেছে, এরকম একটা পর্যায়ে আস্তে আস্তে ব্লাডটা তাদের কম লাগে, এই আর কি। এটা এইভাবে করে। ফলে এই সমস্ত কাজ দর্শক মন্ডলী, আমাদের স্যারের হয়তোবা নেটে বা বিঘ্ন ঘটছে। ব্লাড যে সে যে নিচ্ছে, মেডিসিনটা যখন তারা এই বিভিন্ন যে সাইড এফেক্টস জন্য মেডিসিন ব্যবহার করে, তখন আরো কিছু সাইড এফেক্ট সৃষ্টি হয়। ফলে কিন্তু দেখা গেছে যে রোগী রোগ দীর্ঘদিন জটিল থেকে জটিল হয়। কারণ আমরা জানি যে ক্রনিক ডিজিজের যে মায়াজমেটিক যে চিররোগ, সেই রোগের মধ্যে একটা রোগ হচ্ছে কিন্তু কৃত্রিম চিররোগ। এবং আহ, আহ,
আচ্ছা, যেটা কৃত্রিম চিররোগ, এই কৃত্রিম চিররোগ মূলত হচ্ছে এই বিভিন্ন ধরনের যে ভ্যারাইটিস যে ট্রিটমেন্ট এবং বিসাদৃশ্য যে চিকিৎসা, সেই বিসাদৃশ্য ভ্যারাইটিস যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের কারণে মূলত এক ধরনের কৃত্রিম রোগের সৃষ্টি হয়। কারণ আপনি যদি এট টাইম রোগীকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ান বা বিভিন্ন রোগের যদি সংমিশ্রিত ভাবে বিভিন্ন ধরনের ওষুধ দেন, বিভিন্ন টাইপের ট্রিটমেন্ট করেন, তাহলে রোগীর কিন্তু প্রপার ট্রিটমেন্ট যেহেতু হচ্ছে না, ফলে যার ক্রিয়া আছে তার কিছু প্রতিক্রিয়া অবশ্যই আছে এবং থাকবে। এই প্রতিক্রিয়াগুলো যখন একত্রিত হয়, এই বিভিন্ন প্রতিক্রিয়া একত্রিত হয়ে তখন নতুন একটা জটিলতার সৃষ্টি করে। এটা হচ্ছে কিন্তু কৃত্রিম চিররোগ। ফলে এই সমস্ত রোগীগুলি এই কৃত্রিম একটা চিররোগে ধাবিত হয়, তখন ওষুধ দিয়ে চিকিৎসা করা বা এই এটাকে রিফ্রেশ করা, এই মায়াজমেটিক অন্যান্য সমস্যাগুলি রিকভারি করা একটু দুঃসাধ্য হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব। তবে আমি যে জিনিসটা একটু বরাবর এড়িয়ে যাই, সেটা হচ্ছে কি, আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা বলতে গেলে আমি ওষুধের নাম সাধারণত বলতে চাই না। কারণ অনেকেই আছে এই নাম ধরে ওষুধ খায়, এরকম পরে আমরা আবার এগুলি মেসেজ পাই বা হয়তো বা আমরা জানি। এটা একটা বড় সমস্যা। তবে আর তারপরেও কিছু ওষুধের নাম না বললেই নয়। সেক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, যেমন চায়না, ফ্রামফস, ফ্রামমেট, আর্সেনিক অ্যালবাম, ন্যাট্টামিউর, ন্যাট্টাম সালভ, ল্যাকেসিস, এই সমস্ত ওষুধ কিন্তু ভালো কাজ করে। আরো ওষুধ আছে কাজ করে, লিথিয়াম কাপ, এরকম অনেক ওষুধ আছে যে ওষুধগুলো ভালো কাজ করে, কিন্তু এই সমস্ত ওষুধ কিন্তু নামের উপরেই দেওয়া যাবে না। অথবা একজন একটা ওষুধ খেয়ে ভালো হইলো, এই জন্য যে অন্যরা সেই ওষুধ খাবে, এটা কিন্তু রুগী ভালো হবে না। কারণ এই যে ন্যাট্টামিউর, ন্যাট্টাম সালভ, আর্সেনিক অ্যালবাম, চায় না, এগুলো কিন্তু অনেক এরকম থ্যালাসেমিয়া রোগী কিন্তু ভালো করতেছে। ফেরামমেট, অনেক রোগী কিন্তু আরোগ্য হচ্ছে। ফলে এখানে মূল যে জিনিসটা আমি এতক্ষণ বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে কি, সিমটম। আপনাকে মূলত সিমটম দেখতে হবে যে কোন ঔষধটার সিমটম তার মধ্যে সব থেকে বেশি, এবং রুগী যদি সেই কৃত্রিম রোগের মাধ্যমে, জটিলতার মাধ্যমে যদি অসাধ্য, অর্থাৎ কিন্তু রুগী আর আরোগ্য হবে না, এরকম একটা সিভিয়ার মারাত্মক পর্যায়ে চলে গেছে, জাস্ট রুগীকে সুস্থ রাখতে হবে, বা রুগী একটু তাকে একটু সুস্থ, বা তার যে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেগুলো না হয়, এরকম একটা পর্যায়ে যান, সেক্ষেত্রে আপনি যে কোনো ওষুধ দেন, যে কোনো ট্রিটমেন্ট করেন, এইটা আমার কোনো সে থাকবে না, এবং অর্গানন আপনাকে কিছু বলবে না। যখন জীবনের ঝুঁকি থাকে, যখন কারো জীবন সেভ করতে হয়, তখন আপনি যে কোনো চিকিৎসা করতে পারবেন। বাট এই পর্যায়ে যদি না যায়, তাহলে একজন স্বাভাবিক মানুষকে বা একটা যে লোককে আপনি আরোগ্য করতে পারবেন, তার ক্ষেত্রে আপনি কখনোই একাধিক ওষুধ দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি তার অতীত, বর্তমান, এবং তার জন্মের সময়ের ইতিহাস নিতে হবে। তার অতীতে কি কি রোগ ছিল সেগুলো নিতে হবে। আজকে যে তার থ্যালাসিমিয়া রোগ হলো, তার আগে তার কি কি রোগ ছিল, এই পিছনের দিকে চলে যেতে হবে, যে থ্যালাসিমিয়ার আগে কি রোগ ছিল, তার আগে কি ছিল রোগ ছিল, তার আগে কি রোগ ছিল, জন্মের সময় তার ইতিহাসটা কি ছিল, তার মা প্রেগনেন্সি অবস্থায় ইতিহাসটা কি ছিল, এবং তার বংশে কি কি রোগ আছে, মারাত্মক টাইপের, সিভিয়ার টাইপের কি কি রোগ আছে, এগুলো নিতে হবে। সেই সাথে রুগীর খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব, ঘুম, ঘাম, পিপাসা, এই সব কিছু নিতে হবে। তার মানসিক, তার রাগ কেমন, জেদ কেমন, এবং তার স্মরণ শক্তি, তার যে আপনার আহ উম, আহ, যে মেধা, সবকিছুই তার মধ্যে নিতে হবে। এবং তার সে ভয় পায় কিনা, তার ঘুমের অবস্থাটা কিরকম, সে কি ধরনের স্বপ্ন দেখে, অর্থাৎ কিনা একটা রোগীর যে ধরনের অ্যাবনর্মালিটি বা যে পরিবর্তনগুলি আছে, অস্বাভাবিক পরিবর্তন, এই সবগুলি আপনাকে নিতে হবে। সেই সাথে প্যাথোলজিক্যাল টেস্টটাকেও, রিপোর্টটাকেও আপনাকে সংযুক্ত করতে হবে। দেন এই সমস্ত লক্ষণ, কারণ সবকিছু যখন আপনি নিলেন, এর মধ্যে একক, অদ্ভুত, বিরল, পিকুলিয়ার কি ধরনের লক্ষণ আছে, ধরেন তার মধ্যে অরুচি আছে, কিন্তু তার মধ্যে সে দু এক নালা খাওয়ার পর আর খেতে চায় না। তার অরুচি আছে, সে খাবারের গন্ধ পেলেই আহ আপনার আর খেতে পারে না। বাট পেটে কিন্তু ক্ষুধা আছে, কিন্তু খেতে পারতেছে না। এই যে যে কিছু বিষয় থাকে, এই সমস্ত এই যে মানে একটু একক বা গুরুত্বপূর্ণ বা বিশেষ লক্ষণ, এইগুলাকে আপনি প্রায়োরিটি দিবেন, দিয়ে এর মধ্যে আপনাকে ওষুধ নির্বাচন করতে হবে। তার ঘাম থেকে প্রচুর দুর্গন্ধ আসে, তার ঘাম থেকে কাপড়ে দাগ পড়ে, এই সমস্ত বিষয়কে আপনাকে বুঝতে হবে। ঘাম তো সবারই হয়, কিন্তু কয়জনের ঘাম থেকে দুর্গন্ধ আসে, কয়জনের ঘাম থেকে আপনার
রসুনের মতো গন্ধ আসে, কয়জনের ঘাম থেকে ধরেন আপনার মানে অন্য ধরনের খুব বিশ্রী গন্ধ আসে। এই সমস্ত হয়েছে বৈশিষ্ট্যপূর্ণ। এগুলোর উপর আপনাকে কোন ওষুধ আসবে সেরকম একটা ওষুধ আপনাকে নির্বাচন করতে হবে, তাহলে রুগীকে আরোগ্য করা সম্ভব। না হলে বিশদিক্ষ চিকিৎসায় যেমন রুগীকে জটিল করতেছে, আপনি যখন একাধিক ওষুধ দিবেন একটা স্বাভাবিক লোককে বা যাকে আরোগ্য করা যায় তাকে যখন আপনি দিবেন, তখন সেক্ষেত্রে জিনিসটা হবে তার রোগটা আরো জটিল হতে থাকবে। একটা পর্যায়ে সে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে এবং সে আপনার ট্রিটমেন্টে যে ভালো হতো সেই জায়গা থেকে বেরিয়ে যাবে, সে আর সুস্থ হচ্ছে না। এরকম একটা বিষয় চলে আসতে পারে। তো যাই হোক, এই সমস্ত বিষয় আমরা গুরুত্ব দেব এবং মাথায় রেখেই আমরা ট্রিটমেন্টটা সাধারণত করব। সেক্ষেত্রে অন্য অন্য পেথিদের থেকে আমাদের ট্রিটমেন্ট অবশ্যই একটু আলাদা, যেহেতু আমরা সিমটমের উপর বেশি গুরুত্ব দিই এবং এখানে সিমটম নির্ভরেই যেহেতু ট্রিটমেন্টটা করতে হবে। আর যখন খুব জটিল অবস্থা, মারাত্মক অবস্থা হয়ে যাবে, তখন যে আপনি আবার রুগী ধরে রাখবেন আর নীতি দেখাবেন যে না আমি রুগীকে আরোগ্য করে ফেলবো, সেটা আপনাকে বুঝে শুনে রুগীকে ধরতে হবে। কারণ সব রোগেই কিন্তু সবার দ্বারা আরোগ্য হবে না, বা সব রোগী কিন্তু সব কিছুতে আরোগ্য হয় না। একটা রেঞ্জ থাকে, একটা কন্ট্রোল থাকে, সেটাকে আপনাকে বুঝে ট্রিটমেন্টটা করতে হবে। অনেকেই দেখা গেছে যে হয়তো সে ট্রিটমেন্ট শুরু করেই সে অনেক জটিল জটিল রোগে বিশেষজ্ঞ হয়ে যায়। এগুলি অনেক করা যাবে না। যারা নতুন চিকিৎসক আছেন, যারা ছাত্র আছেন, তারা এটা একটু খেয়াল রাখবেন যে আপনি রেঞ্জের মধ্যে যেটা আছে সেটা করবেন। কারণ অনেকেই আছে যারা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের ভুল ত্রুটি ধরার জন্য ব্যস্ত। কোথাও একটু ভুল হইলো, কোথাও একটু সমস্যা হইলো, এই দোষটা চাপে পুরো মানে হোমিওপ্যাথির উপর। আর হোমিওপ্যাথির উপর চাপা মানে হ্যানিম্যানের উপর। তো ফলে হবে কি, এখানে ব্যক্তিগত দোষ থাকতে পারে, হোমিওপ্যাথির নয়। এটা আমাদের বুঝতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। দর্শক মন্ডলী, আমরা স্যারের কথায় আলোচনার এটাই জানতে পারলাম যে আমরা যখন একজন রোগীকে চিকিৎসা দেব, তার মানসিক এবং সার্বদৈহিক এবং তার বংশগত এবং তার অতীত ইতিহাস এগুলো আমাদেরকে অবশ্যই নিতে হবে। তারপরে অর্গাননের 153 নং সূত্রে যেমন বলা হয়েছে, তার একক, অদ্ভুত এবং বিরল লক্ষণের প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের স্যার অলরেডি এই সম্পর্কে বলেছেন। আশা করি আমাদেরকে অবশ্যই এই একজন রোগীর তার সকল লক্ষণগুলো নিয়ে তারপর একটি মাত্র মেডিসিন সিলেকশন করতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, এই থ্যালাসেমিয়ায় আক্রান্ত একজন রোগীর ঔষধ সেবনের পাশাপাশি আর কি কি করণীয় এবং বর্জনীয় সে সম্পর্কে যদি আমাদের বলতেন। ধন্যবাদ আপনাকে। যে কোনো রোগ এবং যে কোনো রোগী হোক না কেন, আর যে কোনো চিকিৎসাই হোক না কেন, ঔষধের পাশাপাশি কিন্তু ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি একটা পেশেন্টকে যদি ট্রিটমেন্ট করেন, সেক্ষেত্রে তাকে যদি প্রপার গাইডনেস বা যদি শুশ্রূষা বা সেবা বা ম্যানেজমেন্ট করা না হয়, তাহলে কিন্তু সে প্রত্যাশিত আরোগ্য বা প্রত্যাশিত ফলাফল পায় না। আবার দেখা গেছে আপনি প্রপার ট্রিটমেন্ট করতেছেন, কিন্তু তাকে নেগলেন্সি করা হচ্ছে, তাকে দুর্বল করা হচ্ছে মানসিকভাবে, শারীরিকভাবে, বিভিন্নভাবে অযত্নে অবহেলায় পড়ে আছে, সেক্ষেত্রে রোগী কিন্তু রিকভারি করা অনেক কষ্টকর হয়। ফলে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা বা করণীয় বর্জনীয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এইটা প্রত্যেকটা ডাক্তারের জন্য কিন্তু বোঝা উচিত। একটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন রুগীকে চিকিৎসা করবেন, ওষুধ দিবেন, অনেক সময় আছে রুগী তো বা আপনি যে প্রত্যাশা করছেন যে রেজাল্টটা, সেটা আসতেছে না। রুগী এসে বলো যে ডাক্তার সাহেব আপনার ওষুধ খেয়ে আমি খুব একটা উপকার আমার হচ্ছে না। আপনি তখন কি করলেন? ফট করে ওষুধটা চেঞ্জ করে ফেললেন। আপনি এখানে কিন্তু ভুল করলেন। কারণ ওই ম্যানেজমেন্ট গুলি ঠিক ছিল কিনা এটা আপনাকে দেখতে হবে। ওষুধ ঠিক আছে তো ম্যানেজমেন্ট ঠিক নাই, প্রত্যাশিত রেজাল্ট পাবেন না। আবার ম্যানেজমেন্ট ঠিক আছে তো ওষুধ ঠিক নাই, প্রত্যাশিত রেজাল্ট পাবেন না। ফলে ম্যানেজমেন্ট, করণীয় বর্জনীয় যে বিষয়গুলি আছে, সেই সাথে ওষুধ, দুইটা বিষয় সমভাবে আগাতে হবে এবং দুইটা জিনিসকেই ঠিক রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই সমস্ত রোগী যদি আমাদের কাছে আসে, তাকে শারীরিক এবং মানসিকভাবে আমরা কিছু কাউন্সিলিং দিব। তার সে যে অনেক চাপে থাকে, সে যে শারীরিক মানসিকভাবে যে এক ধরনের খুব পরিশ্রান্ত, ক্লান্ত, এই জায়গা থেকে তাকে প্রথমে আপনি একটু আস্থা নির্ভর দিবেন, বা আপনি বিষয়টা তাকে খোলসা করে বললেন যে কোন পর্যায়ে আছে, কিভাবে ট্রিটমেন্ট করতেছেন আপনি, এবং কোন অ্যাঙ্গেলে করলে সে ভালো হবে বা এটা আদৌ ভালো হয় কিনা, এই বিষয়গুলি আপনি তাকে যদি বলেন, সে অনেকটাই দেখবেন হালকা হয়ে গেল।
এটা কিন্তু করণীয়ের মধ্যে আপনি চিকিৎসক হিসেবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সাথে রোগীর যারা পরিজন থাকবে, শুশ্রূষাকারী থাকবে, আত্মীয় স্বজন থাকবে, তাদেরকে বলে দিবেন তাকে যেন একটু টেক কেয়ার করে, তাকে যেন আন্ডার এস্টিমেট না করে, তার সাথে কোনো মিসবিহেভ না করে, বা তাকে কোনো ভয় বা ভ্রান্তির মধ্যে না রাখে। এই বিষয়গুলো তারা যেন একটু তাকে স্বাভাবিক পরিবেশ, স্বাভাবিক চিন্তা ভাবনা এবং তাকে সাহস যোগায়, এই সমস্ত করণীয় বিষয় তাকে আপনারা একটু বলে দিবেন। সে সাথে তার যে খাবার দিকে একটু খেয়াল রাখতে হবে। আপনার সাধারণত আহ, আপনার মুরগি বা রুই মাছ বা বাঁধাকপি, করলা, এই টাইপের খাবারগুলো একটু এখানে বেশি ভালো কাজ করে। আমলকি রোগের ক্ষেত্রে একটু উপশমদায়ক খাবার। এবং রোগীকে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাকে পর্যাপ্ত পানি খেতে হবে। এবং রোগীর কোথাও কেটে না যায়, যেহেতু রক্ত কেন্দ্রিক একটা রোগ, এই ক্ষেত্রে একটু সচেতন হওয়াই জরুরি যে তার শরীরে কোথাও কেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং রোগী অতিরিক্ত কোনো পরিশ্রম না করে, সেটা বা অনিয়ন্ত্রিত জীবনযাপন না করে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এবং তাকে স্বাভাবিক জীবনযাপন, আহ, স্বাভাবিক লাইফ ডিল করতে হবে। এবং সে যেন নিজেকে লুকিয়ে না রাখে, গুটিয়ে না রাখে, অন্যদের সাথে যেন তার একটু আপনার খোলামেলা ভাবে অনেক কথা বলা বা একটু ফ্রেন্ডশিপ, ঘোরাফেরা, একটু হই হুল্লোড়ের মধ্যে থাকলে সে মানসিকভাবে স্যাটিসফাই হবে। ফলে মন যদি ভালো থাকে, এর একটা প্রভাব শরীরে পড়ে, শরীর অবশ্যই ভালো থাকবে। এবং এই সাথে আমরা আরো যে কাজগুলি করতে পারি, যে তাকে রাত্রি জাগরণ সে না করে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং সেই সাথে গরু, খাসি, কলিজা, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কচু শাক, অর্থাৎ কিনা আমি আগেই বলে রাখছি, যেহেতু তার আয়রনের একটা খুব একটা ইয়া হয় না, আয়রন অতিরিক্ত অনেক সময় হয়ে যায় বডিতে, সেক্ষেত্রে অতিরিক্ত আয়রন টাইপের খাবারটা আবার খাওয়া যাবে না, এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। এবং আয়রনের অনেকে আছে ট্যাবলেট খেতে পারেন, যেহেতু রক্ত এখানে হিমোগ্লোবিনটা কম, এজন্য অতিরিক্ত আয়রন খেতে পারেন, ওটাও খাওয়া যাবে না, ডাক্তারের পরামর্শ ক্রমে তাকে খেতে হবে। ফলে এই সমস্ত বিষয়ে আমাদের খুব বেশি যত্নবান হওয়া উচিত বা একটু খেয়াল রাখতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা আবার ফিরে আসছি আপনার লেখক হিসেবে আত্মপ্রকাশ সম্পর্কে আরো কিছু জানার ইচ্ছা স্যার। আমরা অলরেডি জেনেছি দর্শকবৃন্দ যে আমাদের স্যার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। স্যারের প্রথম লেখা বই অর্গানন সম্পর্কে, অর্গাননের মূল সুর, হয়তো বা স্যার এরকম বলছে। স্যার, আমরা আপনার এই বইটি কবে নাগাদ হাতে পেতে পারি, যদি আমাদেরকে একটু বলতেন। আহ সৃষ্টিকর্তার সহায় থাকলে, আপনাদের দোয়া থাকলে হয়তো আগামী মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। সেভাবে একটা প্রিপারেশন চলতেছে, আহ এই আর কি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনার আর কোন বই কি এরপরে আমরা পাচ্ছি কিনা এবং আপনি লেখা শুরু করছেন কিনা, যদি আমাদেরকে আগাম সুসংবাদ দেন। ধন্যবাদ। আমি এটা বলতে চাচ্ছিলাম না, যেহেতু আপনি প্রশ্ন করছেন এই জন্য বললাম। পরবর্তীতে আমি ম্যাথমেটিকার উপর একটা কাজ চলছে আমার। তো পরবর্তী আমার ইয়া থাকবে একটা ম্যাথমেটিকা বের করা। সেখানে আমি এখনই বলতেছি না, যেহেতু এটা মানে এখন লেখা পর্যায়ে আছে তো। তবে এটা চাচ্ছি অন্যদের থেকে একটু তুলনামূলক একটু ভিন্নতা হোক, এবং রেপার্টরি ম্যাথমেটিকা দুইটা একসাথে পাওয়া যায়, এইভাবে একটু চিন্তা ভাবনা করতেছি। এবং সেটাতে ছাত্র এবং চিকিৎসক দুজনেই বেনিফিটেড হয়, অনেকটা এইভাবে এই আদলে করার চেষ্টা করতেছি আর কি। ধন্যবাদ স্যার। আমরা আপনার বইয়ের অপেক্ষায় আছি। আশা করি আমরা আপনার বই পেয়ে উপকৃত হব। স্যার, এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনি অবশ্যই এই প্রশ্ন সম্পর্কে কিছুটা বলেছেন, তারপরে আমরা একটু বিস্তারিত জানতে চাই। সেটা হচ্ছে, এই রোগকে আমরা কিভাবে প্রতিরোধ করা যায়, সেই সম্পর্কে যদি বলেন। ধন্যবাদ। যেহেতু এই রোগের প্রতিরোধটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত এবং বুদ্ধিমত্তার কাজ, সেক্ষেত্রে এটা প্রতিরোধ সম্পর্কে আমাদের জানা সবচেয়ে বেশি জরুরি। সেটা হচ্ছে সামাজিক সচেতনতা। আমাদের মধ্যে এখনো আছে যে অনেকেই আছে যারা নিকট আত্মীয়দের বিয়ে করে। তো এই নিকট আত্মীয়দের বিয়ে করলে যে জিনিসটা হয়, যে তাদের বংশে যদি কারো থ্যালাসিমিয়া থেকে থাকে, সেক্ষেত্রে তারা যদি সেই নিকট আত্মীয়দের বিয়ে করে, তাহলে কি হয়, যে তার দাদা বা নানা বা এরকম যদি কারো থ্যালাসেমিয়া থেকে থাকে, আহ, এবং চাচা, ফুপু বা খালাদের মধ্যে কারো যদি সে থেকে থাকে, ফলে
এই থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি কিন্তু আবার থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিকে বিয়ে করলো, ফলে এখানে তারপর যে সন্তান আসতেছে তার থ্যালাসেমিয়া হওয়ার রিস্কটা সব থেকে বেশি। এই জন্য নিকট আত্মীয়দের বিয়ে না করাই ভালো। তবে বিয়ে করলেও বা দূরের, যদি সে দূরেরও যদি কেউ হয়, সেক্ষেত্রেও যে থ্যালাসেমিয়া আক্রান্ত হবে না প্রজন্ম, সেটা বলা মুশকিল। যদি যাকে সে বিয়ে করছে তার যদি আবার থ্যালাসেমিয়া থাকে, দূরে আত্মীয় হইলো, সেই জন্য যে জিনিসটা করতে হবে যে প্রথমত নিকট আত্মীয় বিয়ে না করাই ভালো। দ্বিতীয়ত সে যাকেই বিয়ে করুক, বিয়ে করার সময় সে বর কনে দুজনেরই বা পাত্রপাত্রী দুজনেরই থ্যালাসেমিয়া আছে কিনা সেই জন্য রক্তের টেস্ট করা যেতে পারে। যেমন পেপার ইলেকট্রোফোরোসিস, এই টেস্টটা যদি উনি করে নেয় তাহলে জানবে যে তার মধ্যে থ্যালাসেমিয়া আছে কিনা বা তিনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। যদি হয় তাহলে সেখানে না বিয়ে করাই ভালো। আহ, কারণ নিজেদের জন্য তো পরবর্তী প্রজন্মকে কষ্ট দেওয়া বা তাদের যন্ত্রণা দেওয়া, তাদের যে রোগের কষ্ট দেওয়া, এই জিনিসটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভাবতে হবে। সেই সাথে আহ, যখন ধরেন যদি বিয়ে হয়ে গেল, তারা তাদের সে দম্পতির বাচ্চা আসতেছে, মা কনসেপ্ট করলো, তো সে গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় 8 থেকে 14 সপ্তাহের মধ্যে পরীক্ষা করা যায়। সে পরীক্ষা করে দেখা যেতে পারে যে সন্তানের আবার সেই ইয়াটা আছে কিনা, সেই থ্যালাসেমিয়াটা আছে কিনা, সে বাহক কিনা। তাহলে সেখান থেকে কিন্তু ট্রিটমেন্টটা শুরু করা যায়। ফলে আপনি যদি এটাকে ওই সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বা ছোট অবস্থায় সে 1 থেকে 3 বছরের মধ্যে সে ধরা পড়বে তার রোগ, তারপর ট্রিটমেন্ট শুরু করবেন, এটা কিন্তু তা না করে আগে থেকে শুরু করতে পারেন, তাহলে কিন্তু আরো ভালো হয়। তো সেক্ষেত্রে যে জিনিসটা করা উচিত, আহ যে এই আহ, যে আপনার প্রতিরোধের বিষয়, সামাজিক ভাবে যদি সচেতন হওয়া যায়, বিশেষ করে যেহেতু আমরা জেনেই গেছি যে এটা একটা আহ, মানে বৈবাহিক অবস্থার সাথে একটা সীমাবদ্ধ, বংশের সাথে সীমাবদ্ধ, এবং বাবা মা যদি বাহক হয় বা এই রোগের সিমটম প্রকাশিত তার মধ্যে থাকে এবং সেই বাহক অবস্থায় যদি সে সন্তান নেয় তার হবে। ফলে এই জায়গাটা থেকে আমাদের একটু সচেতনতা তৈরি করতে হবে যে আমরা কিভাবে সচেতন থাকলে এই এই জিনিসটা একটু প্রতিরোধ করা সম্ভব, সেই জিনিসটা করা বেশি জরুরি। তাহলে অবশ্যই আহ, আমরা ভালো একটা সমাজ পাবো, এবং আমাদের মধ্যে যে শিশুরা আসতেছে, যারা জাতির ভবিষ্যৎ, আমাদের দেশকে একদিন গড়বেন, তারা থ্যালাসেমিয়া মুক্ত হিসেবে এখানে আসবেন। ফলে আপনি আহ, আহ, খুব সহজেই কিন্তু এইটা আমরা প্রতিরোধ করতে পারি। তবে এখানে যে জিনিসটা আমরা আরো একটু আলোচনা করার ইচ্ছা আমার ছিল, সে তো আপনার সময় আছে কিনা, এটা হচ্ছে বিষয় যে ট্রিটমেন্টে আর একটু বলা দরকার ছিল। ঠিক আছে স্যার, আমার সময় অবশ্য শেষের দিকে, তারপরও আপনি সংক্ষিপ্ত আকারে খুবই স্বল্প সময়ে যদি বলেন, সমস্যা আচ্ছা, নেই। আমি হয়তো এখানে তাহলে একটু অল্প একটু আলোচনা করি। সেটা দর্শক মন্ডলী, আমাদের স্যারের নেট প্রবলেম হচ্ছে হয়তো, আমরা আন্তরিকভাবে হচ্ছে উম থ্যালাসেমিয়া ফলে যে জিনিসটা করতে হবে, একটু নেটওয়ার্কের ডিস্টার্ব, আমি দুঃখিত। খুব ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে, দুইবার হলো। যাই হোক, আহ, যে জিনিসটা আমি বলতে চাই, হোমিওতে কিন্তু খুব ভালো ইফেক্টিভ চিকিৎসা আছে। হোমিওপ্যাথিতে আহ, যে সমস্ত ঔষধ আছে, রক্ত এগুলো কিন্তু আপনার হিমোগ্লোবিন বাড়ায়, ইভেন বংশগত বা জিনগত ত্রুটিও কিন্তু সেরে দেয়। ফলে হোমিওপ্যাথিক চিকিৎসক বা ছাত্র হিসেবে আপনি ভয় পাওয়ার কোনোই কারণ নাই। আপনি যদি ধরুন ট্রিটমেন্ট করতে কোনো সমস্যা হয় বা না করতে পারেন, তাহলে অবশ্যই যারা বিজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক, তাদের শরণাপন্ন হতে পারেন, তাদের সাহায্য নিতে পারেন, তাদেরকে আপনি টেস্টিং করে দেখাতে পারেন, বা তাদের কাছে আপনি পেশেন্টটা নিয়ে যেতে পারেন, সে কিভাবে টেস্টিং করতেছে, ওষুধ সিলেকশন করতেছে, এটা আপনারা দেখতে পারেন। এবং খুব ভালো ভালো রেজাল্ট কিন্তু এখানে চলে আসে। ফলে হোমিওপ্যাথি ওষুধের তো এগুলো আরোগ্য করা সম্ভব। এবং সেক্ষেত্রে আমি যে কথাটা সে আগের কথাটাই বলবো, যারা হোমিওপ্যাথি নিয়ে না ছিটকায় বা হোমিওপ্যাথিক চিকিৎসা রোগ আরোগ্য করে না বা বিভিন্ন কথা বলে, তাই বুঝতে হবে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে খুব একটা কিছু বুঝে না বা জানেও না। অনেক সময় আমরা নেটে বা বিভিন্ন জায়গায় দেখি
তাদের কমেন্টস এমন একটা কমেন্টস, হোমিওপ্যাথির মূল যে বিষয় তার ধারে কাছেও নাই, তারা গদ বাঁধা কিছু কথা বলে। তো তাদের কথা শুনে আমাদের খুব একটা কাজ হবে তা না। বরং আমরা যেহেতু বর্তমান সরকার স্বাস্থ্যের খাতে বিশেষ নজর রাখছেন, আহ, এবং এই স্বাস্থ্য খাতটাকে ডেভেলপ করার জন্য হোমিওপ্যাথিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। তো আমাদের উচিত হোমিওপ্যাথি নিয়ে এসে পড়াশোনা করে সেইভাবে চিকিৎসা করে আমাদের মান রাখা, হোমিওপ্যাথির মান রাখা, হ্যানিম্যানের মান রাখা, এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের যে চেয়ারম্যান এবং ডাইনামিক রেজিস্ট্রার স্যার আছেন, আহ, যারা হোমিওপ্যাথিটিকে অগ্রসর করছেন বা এগিয়ে নিচ্ছেন, তাদেরকে আমরা যেন ভালো চিকিৎসার মাধ্যমে হোমিওপ্যাথিক সমাজকে এগিয়ে নিতে পারি, তাদের হাতকে শক্তিশালী করতে পারি, এদিকেও আমাদের দেখতে হবে। ফলে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমি যদি আমার কেরিয়ারকে ডেভেলপ করতে পারি, আমি চিকিৎসা ক্ষেত্রে ভালো সুনাম অর্জন করতে পারি, সে প্রভাবটা কিন্তু পুরো হোমিওপ্যাথির উপর পড়বে। শুধু হোমিওপ্যাথির উপর না, দেশের স্বাস্থ্য খাতে পড়বে। শুধু স্বাস্থ্য খাত না, সারা বিশ্বের হোমিওপ্যাথিক চিকিৎসার উপরে কিন্তু একটা প্রভাব পড়ে। এবং বিশ্বের স্বাস্থ্য খাতও কিন্তু একটা পড়ে, যেটা আমরা বিগত করোনার সময় দেখলাম, হোমিওপ্যাথিরা কিন্তু বড় একটা ভূমিকা পালন করছেন, এবং রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু একটা সুনাম আমরা অর্জন করছি। সেক্ষেত্রে এরকম থ্যালাসেমিয়া সহ যে কোনো জটিল রোগ হোক না কেন, আমরা কিন্তু ভালো বিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বা আমাদের কাছে আপনারা নিয়ে আসেন, আমরা যারা এগুলো বুঝতেছেন না বা সমস্যা হয়, আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করি যেগুলি আলোচনার মাধ্যমে বা কেস টেকিং গুলি বা ওষুধ সিলেকশন গুলি দেখিয়ে যে কিভাবে আরোগ্য করা সম্ভব। এবং এক কথায় এগুলি আরোগ্য করা সম্ভব এবং আরোগ্য হচ্ছে। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি স্যার। জন্য আমাদের আপনার নিকট আমাদের কাছ থেকে সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই থ্যালাসেমিয়া যদি সঠিক সময়ে সদৃশ্য বিধানে উপযুক্ত চিকিৎসা না হয়, তাহলে ভবিষ্যতে কি ধরনের জটিলতা দেখা দিতে পারে, যদি আমাদেরকে অত্যন্ত সংক্ষেপে বলুন স্যার। আচ্ছা, ধন্যবাদ। এখানে কিছু মারাত্মক টাইপের জটিলতার সৃষ্টি হয়, যেটা আপনি আহ, যদি বিষাদৃশ্য বা অন্য অন্য যে সাইড এফেক্ট আছে এরকম টাইপের যে চিকিৎসাগুলো আছে, সেই চিকিৎসা করলে যে প্রথমত বারবার ব্লাড নেওয়ার কারণে তার আয়রনের মাত্রাটা বেড়ে যায়, এবং এরপরে তার হার্ট এবং মানে হৃৎপিণ্ড, প্লীহা বা এবং যে তার লিভার, এগুলো আক্রান্ত হতে পারে। একটা পর্যায়ে এগুলো বিকল বিকল হতে পারে। আবার ইনফেকশন টাইপের, যত রক্তের রোগ তো সেক্ষেত্রে অনেক সময় ইনফেকশন টাইপের জটিলতার সৃষ্টি হয়। এবং অস্টিওপোরোসিস বা হাড়ের যে তার ক্ষয়, এই হাড় ক্ষয়ের কারণে হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে। ফলে এ ধরনের মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে। আর সবচেয়ে যে মারাত্মক জটিলতা সেটা হচ্ছে যে যদি উপযুক্ত চিকিৎসা না হয়, তো রোগীর মৃত্যু হতে পারে, এবং থ্যালাসেমিয়ার কারণে কিন্তু অনেক রোগী মারাও যায়। কাজেই সতর্কতার সাথে, সাবধানতার সাথে উপযুক্ত সিমটম নিয়ে এবং উপযুক্ত চিকিৎসা, উপযুক্ত ঔষধের মাধ্যমে চিকিৎসা করতে হবে। এবং যারা অভিজ্ঞ ডাক্তার আছেন তাদের শরণাপন্ন হলে এই রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব এবং রোগ মুক্ত হওয়া হয়। ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করার আগে দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এখন আমরা আমাদের কয়েকজন দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের একজন দর্শক হায়দার খান, উনি জানতে চেয়েছেন থ্যালাসেমিয়া কি আরোগ্য সম্ভব? ধন্যবাদ আপনাকে, হায়দার খান। অবশ্যই থ্যালাসেমিয়া আরোগ্য সম্ভব। সেখানে এখন এই যে আমরা যে বললাম সম্ভব, এটারই আবার কিছু লোক কিছু কথা বলতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে সেটা কোন পর্যায়ে আছে। কিছু রোগ আছে যেটা ট্রিটমেন্ট করতে করতে বা তার জটিলতা হতে হতে যদি এরকম হয় যে দুঃসাধ্য বা অসাধ্য, সেটা ভিন্ন কথা। বাট ম্যাক্সিমাম রোগী কিন্তু আরোগ্য হয় যদি তারা প্রথম অবস্থায় আসে। যেহেতু জিনগত রোগ, বংশগত রোগ, এবং বংশগত ভাবে কিন্তু আমাদের ভালো ট্রিটমেন্ট আছে। শুধু অভিজ্ঞ চিকিৎসক যারা আছেন তাদের কাছে যেতে হবে, তাদের শরণাপন্ন হলে এ রোগ আরোগ্য সম্ভব। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আর একজন দর্শক, উনি দুইটি প্রশ্ন করেছেন। আফরোজা জাভেদ, উনি প্রথমে জানতে চেয়েছেন মাইনর থ্যালাসেমিয়া রোগে আয়রন ইউজ করা যায় না কেন, এটা হচ্ছে ওনার প্রথম প্রশ্ন। এখন বিষয় হচ্ছে মাইনরে বা মেজরে যেখানে আপনি যান না কেন, যেহেতু এখানে আয়রন যদি বেশি হয়, কারণ উনি যদি বারবার রক্ত দেয় বা যদি ওনার আয়রন বেশি হয়, ওই যে আমি যে কথা বললাম যে প্লিহা বা লিভার, ওইখানে গিয়ে তো অতিরিক্ত আয়রনটা জমা হবে। ফলে ওই সমস্ত অর্গান গুলা এবং হৃৎপিণ্ড তো ওইখানে গিয়ে কিন্তু এই আমি একদম জটিলতার ক্ষেত্রে বলে গেলাম যে সেখানে কিন্তু জটিলতার সৃষ্টি হবে এবং বিকৃতি হবে, এমন হতে পারে যে বিকল হয়ে যেতে পারে। এরকম টাইপের সমস্যা তার মধ্যে হয়।
এই জন্য একটা ব্যালেন্স থাকতে হয়। আর একটা বিষয় এখানে একটু বলে রাখি, অন্য চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে তারা যে কাজটা করে, তখন আয়রন বা অন্যান্য লেভেলটা কমানোর জন্য আবার ওষুধ দেয়, মানে ব্যালেন্স করার জন্য। কারণ আপনি একটা, এখানে যেহেতু আপনার হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে মারাত্মক পর্যায়ে, এবং আহ, আপনার ওই লোহিত কণিকার সমস্যা, আয়রনের কিন্তু খুব একটা সমস্যা না। ফলে যে সমস্যাটা হয় যে আয়রন যদি আপনি অতিরিক্ত দিতে থাকেন, এই অতিরিক্ত আয়রন তো পরে একটা ক্ষতির সম্মুখীন হবে বা ক্ষতি করবে। জি স্যার, ধন্যবাদ স্যার। উনি ম্যাডাম আবার জানতে চেয়েছেন যে আয়রনের সাইড ইফেক্ট হলে, আয়রনের যে সাইড ইফেক্ট হয় তার জন্য মেডিসিন গুলো কি কি? আসলে আমরা তো হোমিওপ্যাথি লক্ষণ চিকিৎসা করি, তার সর্বদৈহিক লক্ষণ নিয়েই যে মেডিসিন আসবে আশা করি সেটাই ইউজ করব। এখানে যেহেতু আমাদের একক সরাসরি আয়রন বর্ধক ওষুধ দেওয়া মানে দেই না আমরা, আমরা সিমটম ওষুধ দিলে ওই যেহেতু বললাম ওই যে ফিজিওলজিক্যাল ফাংশনের সমস্যা, তার ফিজিওলজিক্যাল ফাংশনটা যদি ঠিক হয়ে যায় বা ঠিক হতে থাকে, অটোমেটিকলি তার কিন্তু লোহিত কণিকা ঠিক হয়ে যাবে, হিমোগ্লোবিন ঠিক হয়ে যাবে, ফলে তার আয়রন আর আলাদা করে দেওয়ার মতো কিছু দরকার হয় না। স্যার ধন্যবাদ স্যার। আমাদের একজন দর্শক এমডি মোস্তফা কামাল, উনি জানতে চেয়েছেন স্যার, এ সকল রোগীদের চিত্র সহ দেখতে পেলে খুবই ভালোভাবে বুঝতে পারতাম, প্র্যাকটিক্যাল শিক্ষা পেতাম। আপনার যদি স্যার অভিজ্ঞতার আলোকে সংক্ষেপে, আমাদের সময় যেহেতু শেষ, একটা চিত্র যদি বলেন 2-1 মিনিটের ভিতরে। এখন বিষয়টা হচ্ছে, ধরেন যেহেতু থ্যালাসেমিয়া এবং সেটা ব্লাডের একটা ডিজিজ, তো এখানে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আপনি যদি এই তার যে সিমটম গুলো আমি বললাম, এই সিমটম গুলো একটা কল্পনা করতে হবে। কারণ আমরা যখন মেডিসিন পড়ি, একটা মেডিসিন মানে ধরেন যিনি থুজা রুগী, এই থুজার সিমটম কিন্তু একটা চিত্র। আপনাকে সংক্ষেপে থুজা, সংক্ষেপে আর্সেনিক, সংক্ষেপে ফেরামেট, সংক্ষেপে চায়নার যে সিমটম আপনি নিয়ে আসবেন, এটি কিন্তু একটা চিত্র। এই চিত্রটা আপনি যে রুগীর মধ্যে এই সিমটম গুলি পাবেন, এই সিমটমই কিন্তু সেই রুগী। যেমন ধরেন ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া কার্প যখন আপনি যাবেন তার পেটটা থলথলে, তার মানে কি, এই ক্যালকেরিয়া কার্প মেডিসিন কিন্তু লেখা আছে পেটটা তার থলথলে, মানে বিষয়টা জি সেরকম। স্যার, কাজে আপনি ধন্যবাদ স্যার। থ্যালাসিমিয়া আশা রোগ করি এবং আমার ওষুধ দর্শক বুঝতে পেরেছেন। দুইটার যে সংক্ষিপ্ত যে সিমটম এবং তার যে জটিলতা, তার যে চিহ্ন, জাস্ট এগুলো আপনি যদি খেয়াল করেন, এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আর সর্বশেষ তো যে বললাম যে শুকিয়ে যায়, ওজন কমে যায়, এগুলো তো অনেক রোগের সাথে থাকে, তো ফলে ওইটা দেখে একদম আপনার থ্যালাসেমিটা একটু চিহ্নিত করা জটিল আর কি। ধন্যবাদ স্যার। স্যার আমাদের আর একজন দর্শক সুজন রায়, উনি জানতে চেয়েছেন গোলার বাম গ্ল্যান্ডের কারণে অ্যালোপ্যাথি বলে হরমোনের সমস্যা, তার কারণে গর্ভধারণ সমস্যা হয় কি? আসলে জিনিসটা আমিও বুঝতে গলার পারিনি। বাম পাশে যদি বলেন তাহলে এখানে মানে নাকি থাইরয়েড গ্ল্যান্ডের কথা উনি বলছেন। যদি থাইরয়েড গ্ল্যান্ডের কথা বলেন, অনেক সময় হয় কি, মানে হরমোনের ইমব্যালেন্সের কারণে অনেক সময় সমস্যা হয়, হরমোনগত কারণে গর্ভধারণের সমস্যা হয়। সেক্ষেত্রে শুধু তো এইটাই না, লুটিনাইজিং হরমোন আছে, আবার যেটা আপনার ইয়ে করে, আহ, আহ, মানে ডিম্বাণু তৈরি করে, এরকম অনেকগুলি সমস্যা, সিস্টেমেটিক হরমোন আছে, বিভিন্ন ধরনের হরমোন আছে। এখন এখানে যদি এটা বলেন, তাহলে থাইরয়েড হরমোন যেহেতু আমাদের বডির কি করে, মানে কি বলে যে বৃদ্ধি করে, অন্য অন্য হরমোনের ব্যালেন্সটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফলে এক্ষেত্রে হতে পারে হরমোনের কারণে হতে পারে। তবে আপনি গোলার বাম পাশে বলতে আপনি কি বুঝাচ্ছেন একটু ক্লিয়ার করলে হয়তো উত্তরটা আরো ভালো দিয়ে দেওয়া যেত, বা মানে ধন্যবাদ সুন্দর স্যার। করে দেওয়া যেত। আমাদের একজন দর্শক স্যার জানতে চেয়েছেন যে আপনার লেখা বই কবে নাগাদ পাবো? ধন্যবাদ। আমি চেষ্টা করতেছি এই মাসেই প্রকাশ করার একটা চিন্তা ভাবনা আছে। তারপর আমি আগামী মাস বলছি, যে হয়তো মিস্টেক না হয় এই জন্য। ধন্যবাদ ধন্যবাদ। স্যার। আমাদের একজন দর্শক পাপিয়া ইপা, উনি লিখেছেন সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই সাথে থাকার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার পাপিয়া সাহা ইফাকে আহ কষ্ট করে শোনার জন্য। এবং আর একটা বিষয় বলে রাখি, যে শুধু কষ্ট করে শোনাই না, খুব কষ্ট করে তিনি কষ্ট করতেছেন এই মুহূর্তে। কারণ আমি যেহেতু চেম্বারে এখন, ফলে একটা কষ্ট করতেছেন, সময় দিচ্ছেন আমাকে, সহযোগিতা করছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। এই যে দুইটা বাচ্চা, ছোট ছোট দুটো বাচ্চা দেখতেছেন এই আর কি। আমরা বলেন। সবসময় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে থাকি, আজও সেটা বলবো অবশ্যই আমাদের অনুষ্ঠানের শেষে। স্যার আপনাকে বলতে চাই যে আপনার মূল্যবান সময় থেকে আমাদের মাঝে কিছু সময় ব্যয় করার জন্য
হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আপনার নিকট আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শককে যে আমার এই কথাগুলো তারা দীর্ঘ সময় বসে সহ্য করছে এবং তারা যে শুনছে। আমি চেষ্টা করছি একটু সহজ করে যেন মূল জিনিসটাকে বলা যায়, এটাকে জটিল করে অনর্থক বলার মানে আমি তো চাচ্ছি না বা চাই না, সেই জন্য। তবে আপনারা যদি একটু উপকৃত হন, যারা ছাত্র আছেন, চিকিৎসক আছেন, যদি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। এবং আমি যারা এখানে অনেকেই আছেন যারা চিকিৎসক নন, ছাত্র নন, হয়তো এই রোগে আক্রান্ত বা তাদের অনেকের আত্মীয় স্বজন রোগে আক্রান্ত হয়তো এই মুহূর্তেও আছে, বা যারা চিকিৎসক ছাত্র নন, এর বাইরে যারা আছেন আমাদের একটা বড় অংশে, যারা আমাদের দেশের মানুষ, আমাদের এই ভাই বোন আত্মীয় স্বজন, তো তাদের জন্য বলবো, আপনারা যদি কেউ এই রোগে আক্রান্ত হয় বা আপনারা জানেন শুনেন, আপনারা প্রথমেই হোমিওপ্যাথির কাছে একটু নিয়ে আসতে পারেন এবং হেল্প নিতে পারেন। কারণ আহ, কোনো প্যাথি তো সম্পূর্ণ না, এবং এখানে যে সে আরোগ্য হবে সেটাও আমরা 100% বলছি না, বা অন্য ডাক্তারও কিন্তু বলবে না। তবে আমাদের কাছে আরোগ্য হয় এবং আরোগ্য হচ্ছে, এটা আমরা বলতে পারি। আপনারা হোমিওপ্যাথি সেবা নিতে পারেন, যেহেতু প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং একটা সুন্দর চিকিৎসা। আপনারা এই চিকিৎসা নিন, সুস্থ থাকুন, স্বাভাবিক জীবনযাপন করুন, সেই আহ্বান আপনাদেরকে আমি রাখছি। ধন্যবাদ স্যার, সবাই। আমাদের একজন দর্শক স্যার অনুষ্ঠানের শেষের দিকে একটি প্রশ্ন করেছেন যে স্যার থ্যালাসেমিয়া কোন মায়াজমের অন্তর্গত? আচ্ছা, ধন্যবাদ। যেহেতু এখানে ফাংশনাল ডিসঅর্ডার, সেক্ষেত্রে আমরা দুইটা মায়াজমকে নিয়ে আসতে পারি। সোরা মায়াজম, সোরা মায়াজমের কাজ হচ্ছে প্রত্যেকটা ফাংশনে বা ক্রিয়াকে ব্যাঘাত ঘটানো। ফলে যেহেতু এখানে গঠনগত ত্রুটিটা চলে আসে, সেই জন্য এখানে একটা মানে বা উৎপাদনটা কমে আসে, সেক্ষেত্রে সোরা। আবার সিপিলিসের কাজ হচ্ছে ধ্বংস করা। তো ফলে যেহেতু এখানে সেই যে ত্রুটিটার সৃষ্টি করতেছে, মানে ধ্বংস করে দিতেছে, তাকে কমিয়ে দিতেছে, সেক্ষেত্রে সিফিলিস মায়াজম চলে আসতে পারে। তো ফলে সুরা সিফিলিস দুইটা মায়াজমকে নিয়ে আসতে পারি, এবং এক কথায় যেহেতু মিশ্র মায়াজম মানে টিউবারকুলার মায়াজম, আমরা টিউবারকুলার বলতে পারি। আর সাইকোটিকটাকে আমি একটু কম নিয়ে আসতেছি, এই কারণে এর কাজ হচ্ছে কমিয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া, যেটা কোনো একটা অর্গান বা কোনো একটা জায়গাকে। তো এই এই জন্য আমি এর একটু একটু দূরে রাখতেছি। তো সোরা এবং সিভিলিসটাকে আমি আমার মনে হয় এটাকে সামনে নিয়ে আসলে এই রোগের জন্য অন্যতম মায়াজমের কারণ বলাই ভালো। আমাদের একজন দর্শক লিখেছেন, স্যার আপনি ডেইলি লাইফ আলোচনা করলে ভালো হতো। দর্শক, আপনাকে ধন্যবাদ। আসলে ডেইলি লাইফ আলোচনা করা তো সম্ভব নয়। আমরা আমাদের হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতি সপ্তাহে সোমবারের রাত 9:30টায় করতাম। আসলে সবাই ব্যস্ত এবং সময়ের স্বল্পতার কারণে এখন থেকে মাসে 2 দিন, প্রথম সপ্তাহের সোমবার এবং তৃতীয় সপ্তাহের সোমবার রাত 9:30টায় আমরা লাইভ অনুষ্ঠান করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সুন্দর সুন্দর আলোচনা উপভোগ করবেন, এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন কি ধরনের আলোচনা আপনারা দেখতে চান। আশা করি আমরা সেই ধরনের আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। স্যার, আমরা এখন আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আমরা সবসময় আমাদের, স্যার বলুন। হ্যাঁ, বলেন, আপনি বলেন। আমাদের আলোচনা শেষ করার আগে আমরা সবসময় দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে থাকি, তাই আজও বলবো, দর্শকবৃন্দ আসুন আমরা নিজে মাস্ক পরিধান করি, অন্যকে মাস্ক পরিধান করতে উৎসাহী করি এবং করোনা থেকে নিরাপদ থাকি। ধন্যবাদ স্যার। আপনার যদি আচ্ছা, কিছু আমি বলার একটু থাকে। একটু কথা বলি। আমি একটা 2 সেকেন্ডের কথা বলি, সেটা হচ্ছে হয়তো রেগুলার লাইভ করা সম্ভব না, কারণ আমরা যদি একটু মানে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো, যদি কেউ হোমিওপ্যাথি বা মানে হোমিওপ্যাথি সংক্রান্ত যে কোনো বিষয় হোক, সেখানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি সবকিছু তো নিয়ে আমাদের হোমিওপ্যাথি। তো আপনারা যে কোনো বিষয় হোক, যদি আমি যেহেতু ক্ষুদ্র মানুষ, যদি মনে করেন যে আমার দ্বারা কোনো উপকার হবে, সে আপনাদের কোনো বিষয় বোঝার জন্য হোক, জানার জন্য হোক, যে কোনো বিষয় হোক, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে আপনি আপনার ফেসবুকে হোক বা মেসেঞ্জারে বা নাম্বারে ফোন দিয়ে, যেভাবে হোক আমি আপনাদেরকে আমার সাধ্য মতো চেষ্টা করব। কারণ যেহেতু হোমিওপ্যাথি নিয়ে আমি খুব মানে সেই 2005 সাল থেকে কাজ করা শুরু করছি, এবং আমার চিন্তা বা আমার চেতনা, আমার ইচ্ছা যে হোমিওপ্যাথি ভালো একটা পর্যায়ে চলে যাক, এবং হোমিওপ্যাথিক যে মূল গ্রন্থ অর্গান অফ মেডিসিন, সেটা সবাই জানুক, অর্গান অফ মেডিসিন ভিত্তিক হোমিওপ্যাথি প্রতিষ্ঠিত হোক, হোমিওপ্যাথিক উন্নতি হোক,
সেজন্য আমি সব সময় হোমিওপ্যাথি নিয়ে আছি, থাকতে চাই। এবং আপনারা যদি কোনো প্রয়োজনে আমাকে কাজে লাগে আপনারা বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু আমি আপনাদের থাকতে পারি এবং জানাতে পারি, জানতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শেষ করব। তাই দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে আগামী এই মাসের ৩য় সোমবার ঠিক রাত 9:30টায় অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই কামনায় সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ।